হ্যালো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটা মুভি নিয়ে হাজির হয়ে গেছি, যা কিনা ইন্দোনেশিয়ার সিমারাং গ্রামে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যেখানের মানুষ অলৌকিক শক্তিকে বিশ্বাস করত, যার ফলে তারা সন্ধ্যার পরে তাদের বাচ্চাদের বাহিরে বের হতে দিত না। আর যদি ভুলে কোনো বাচ্চা বাহিরে বের হয়ে যেত, তাহলে তাদের পরিণতি হতো ভয়ানক মৃত্যু। কেনই বা এই শয়তান জিন পুরো গ্রামবাসীকে এক এক করে এমন ভয়ানক মৃত্যু দিচ্ছিল, যার ফলে পুরো গ্রামের মানুষ রাতের বেলা তাদের সন্তানদেরকে বের করতে ভয় পেত। এমন কী ঘটে গিয়েছিল এই গ্রামে, যার ফলে পুরো গ্রামবাসীকে ভয়ানক জিনের হাতে মরতে হচ্ছিল? আর কিভাবে তারা এই শয়তান জিনের হাত থেকে রেহাই পাবে, তা জানতে হলে দেখতে হবে আজকের আমার এই ইন্দোনেশিয়ান হরর মুভি, যার নাম সোমালা। এটি ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি। সাল ১৯৭৬। সিমারাং গ্রামে জরাজং বাজার একটা ঘনবসতিপূর্ণ এলাকা। এর পাশেই মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করছিল। তারা খড়কুটা দিয়ে একটা বল তৈরি করে পাশেই খেলছিল। তারা যেখানে খেলাধুলা করবে তার পাশেই ছিল বিশাল জায়গা জুড়ে ভুট্টার ক্ষেত। তারা সেখানে চলে গেল খেলাধুলা করার জন্য। তারা সবাই মিলে খেলাধুলা করছিল, তখনই তাদের বানানো বলটা চলে যায় ভুট্টা ক্ষেতের মধ্যে। সন্ধ্যা হয়ে যাবে, এই কারণে সব বাচ্চারা তাদের বাড়িতে চলে গেল। কিন্তু সেখানে থেকে গেল থিস এবং তার বন্ধু। তার বন্ধু তাকে বলছিল কাল এসে বলটা নেওয়ার জন্য, কিন্তু থিস এই বলটা না নিয়ে বাড়িতে যাবে না। এই কারণে তারা দুজনে ভুট্টা ক্ষেতের মধ্যে চলে যায় বলটা খোঁজার জন্য। এমন সময় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসে। থ্রিসের বন্ধু বারবার তাকে বলছিল বাড়িতে চলে যাওয়ার জন্য, কিন্তু থ্রিস বল না নিয়ে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। তখনই তারা সামনে দেখতে পায় একটা মেয়ে সে বলটা নিয়ে দাঁড়িয়ে আছে। থ্রিসের বন্ধু তাকে বাড়িতে চলে যাওয়ার কথা বললেও থ্রিস তার কোনো কথা না শুনে সেই মেয়ের পিছে দৌড়ে চলে যায় বলটা নিয়ে আসতে। তার পিছন পিছন তার বন্ধুও চলে যায় তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। থ্রিস মেয়েটাকে ধরার জন্য দৌড়াতে দৌড়াতে ভুট্টা ক্ষেতের বাইরে চলে আসে। তার বন্ধুও তার পিছে পিছে দৌড়ে চলে আসে। কিছু দূর যাওয়ার পরে তার বন্ধু দেখতে পায় তাদের বানানো বলটা নিচে পড়ে আছে। থ্রিসের বন্ধু সেই বলটা হাতে তুলে নিয়ে পাশে ফিরে তাকাতেই দেখতে পায় সেই মেয়েটা থ্রিসকে পাথর দিয়ে জোরে জোরে মাথায় আঘাত করে মেরে ফেলছে। মেয়েটা দেখতে একদমই ভয়ানক এবং কুৎসিত ছিল। মেয়েটি তার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসছিল, যা দেখে থ্রিসের বন্ধু ভয় পেয়ে দৌড়ে চলে যায় সেখান থেকে। সে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসে এবং তার বাবাকে সব ঘটনা খুলে বলে যে তাদের সাথে কী হয়েছে। তার বাবা তখন সব গ্রামবাসীদের নিয়ে মশাল হাতে করে সেই জায়গায় চলে যায় থ্রিসকে উদ্ধার করার জন্য। কিন্তু তারা যখন সেই গাছের কাছে গিয়ে পৌঁছায়, তখন সেখানে থ্রিসকে দেখতে পায় না। শুধু আশেপাশের গাছে পড়ে আছে অনেক রক্ত, যা দেখে তারা সবাই ঘাবড়ে যায় এবং আশেপাশে সব জায়গায় থ্রিসকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা নদীর পাড়ে চলে আসে এবং সেই জায়গায় এসে তারা দেখতে পায় একটা পাথরের উপর থ্রিসের লাশ পড়ে আছে। থ্রিসের মুখটা এমনভাবে থেতলে দেওয়া হয়েছিল, যা দেখে থ্রিসের বাবা সেখানেই চিৎকার করে কান্না শুরু করে দেয়, কারণ তার একমাত্র ছেলের এইরকম পরিণতি দেখে সে আর সহ্য করতে পারে না। পুরো গ্রামবাসীও এই ঘটনায় হতবাক হয়ে যায়। পরের দিন সকালে পুরো গ্রামবাসী চলে যায় থ্রিসের বন্ধুর বাড়িতে, কারণ থ্রিসের বাবা বলছিল যে তার বন্ধুই থ্রিসের মৃত্যুর জন্য দায়ী। কিন্তু থ্রিসের বন্ধু সবাইকে বুঝিয়ে বলার চেষ্টা করছিল যে সে এই কাজটা করেনি, এই কাজটা তো সেই ভয়ানক মেয়েটা করেছে। থ্রিসের বাবা তার ছেলের বন্ধু আত্মির কথা তো শুনতে রাজিই ছিল না। তার মতে আত্মি তাকে পাথরের উপরে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলেছে। কিন্তু আত্মি একই কথা বলে যাচ্ছিল যে সে খুন করেনি, সেই মেয়েটাই তাকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। আত্মির এই কথায় কেউই বিশ্বাস করছিল না। তখনই গ্রামবাসীদের মধ্য থেকে একজন লোক বের হয়ে আসে। তিনি বলেন তিনি আত্মিকে বিশ্বাস করেন। লোকটি বলেন তিনি মেয়েটাকে চেনেন, তার নাম সুমালা, এবং লোকটি সেই মেয়েটাকে ইবলিশ শয়তানের মেয়ে বলে সবার সামনে পরিচয় দেন। আরও জানান যে এই ঘটনা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৩০ বছর আগে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা দেখতে পাই সাল ১৯৪৭ সালে সিমারাং গ্রামের ঘটনা, যেখানে অনেক প্রভাবশালীদের মধ্যে একজন ছিল জিমান, যে কিনা অনেক টাকা পয়সা এবং জায়গা সম্পদের মালিক ছিল।
কিন্তু তার এই ধন সম্পদ ভোগ করার জন্য তার কোনো সন্তান ছিল না, যার ফলে সে সমাজের মানুষের সামনে অনেকটাই ছোট হয়ে যেত। একদিন তো তার চাচা তাকে বলে বসে, তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দাও, কারণ তোমাদের 11 বছরের বৈবাহিক জীবনে তোমরা আজ পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখোনি, তাই এই সম্পত্তি আমার নামে লিখে দিলেই ভালো, নয়তো পরবর্তীতে তো আমার নামেই হয়ে যাবে। কথা শুনে জিমান বলে, আমার সন্তান অবশ্যই হবে। তার কথা শুনে তার চাচা তাকে ব্যঙ্গ করে বলে যে, তোমার জায়গায় 11 বছরে আমি যদি থাকতাম তাহলে 8 সন্তান জন্ম দিয়ে ফেলতাম। যা শুনে জিমান লজ্জায় আর কথা বলতে পারে না। রাতে জিমানের চাচার কথা নিয়ে জিমানের স্ত্রী সুলাস্ত্রীর সাথে তার ঝগড়া হয়। সুলাস্ত্রী জিমানকে অনেক ভালোবাসে, কিন্তু জিমান একজন কঠোর মনের মানুষ ছিল। সে সুলাস্ত্রীকে সরাসরি বলে দেয় যে সে যদি তাকে এই বছরের ভিতরে বাচ্চা দিতে না পারে তাহলে জিমান আরেকটা বিয়ে করে নিয়ে আসবে। সুলাস্ত্রী তার ভালোবাসার মানুষের থেকে এমন কথা শুনে মনে মনে অনেকটাই কষ্ট পায়। তাই সে বাহিরে বেরিয়ে গোদাম ঘরের সামনে বসে কাঁদতে থাকে এবং জিমানের বলা কথাগুলো মনে করে করে সে ভাবতে থাকে এখন সে কি করবে। কিন্তু তখনই সুলাস্ত্রী গোদাম ঘরের ভেতর থেকে দুজন কর্মচারীর কথা শুনতে পায়। সেখান থেকে একজন বলছিল তার স্ত্রী নাকি কখনোই মা হতে পারবে না, কিন্তু তার স্ত্রী দূরের এক গ্রামের বৃদ্ধ মহিলার কথা শুনেছে যে কিনা গর্ভবতী করে দিতে পারে। সেই বৃদ্ধার নাম তুকিনা। সুলাস্ত্রী এসব কথাবার্তা শোনার পরে আর এক মুহূর্ত সেখানে দেরি না করে চলে যায় সেই বৃদ্ধার বাড়ি। তার দাসী সামকে নিয়ে সে গন্তব্যস্থলের দিকে রওনা হয়। মাঝপথে এসে তাদের দেখা হয় মাঝি রিয়ান্তর সাথে, একমাত্র সেই ব্যক্তি যে তুকিনার বাড়ির ঠিকানা জানে। নৌকায় করে তারা বিশাল নদীর পথ পাড়ি দিয়ে অবশেষে গিয়ে পৌঁছায় বৃদ্ধা তুকিনার বাড়ি। প্রথমবারের মতো সুলাস্ত্রী তুকিনার সাথে পরিচয় হয়। তুকিনা তাকে জানায় সে মেয়েদের গর্ভবতী করার জন্য আর 5টা কবিরাজের মতো ঔষধ দিয়ে চিকিৎসা করে না। তার চিকিৎসার পদ্ধতি হচ্ছে কালো জাদু। তুকিনা তখন বসার থেকে উঠে গিয়ে সুলাস্ত্রীকে বলে তার সন্তান পাওয়ার জন্য তাকে একটা রিচুয়াল করতে হবে, যার জন্য তাকে তার প্রভুর সাথে মিলিত হতে হবে। সুলাস্ত্রী তখন জানায় তার প্রভুকে। তখন তুকিনা বলে ইবলিশ। তুকিনার মুখ থেকে সুলোচনা ইবলিশের কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যায় তার স্বামীর কথা, যার ফলে সে যে কোনো কিছুর বিনিময়ে একটা সন্তান পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। তখন তুকিনা তাকে বলে, তুমি এই রিচুয়ালটার মাধ্যমে একটা নয় বরং 2টো সন্তানের মা হতে পারবে। তুকিনা তখন আরও বলে সে এই রিচুয়ালটা করতে চায় কিনা। সুলোচনা তখন কিছুক্ষণ ভেবে তাকে বলে সে এই রিচুয়ালটা করতে চায়। সুলোচনার মুখ থেকে সম্মতি পাওয়ার পরে তুকিনা তাকে পুরো বিষয়টা খুলে বলে। সে তাকে জানায় এই পুরো রিচুয়ালটার মাধ্যমে সে যমজ সন্তানের মা হতে পারবে। তার মধ্যে একটি সন্তান হবে মানুষের, যে কিনা একদম সহজ সরল হবে, আর অপর বাচ্চাটি হবে শয়তানের, যে কিনা দেখতে অনেকটাই ভয়ানক এবং কুৎসিত হবে। সে তাকে জানায় শয়তানের মেয়েকে তার 10 বছর হওয়া পর্যন্ত খুব আদর যত্নে লালন পালন করতে হবে, কারণ বয়স বাড়ার সাথে সাথে শয়তানের মেয়ে অনেক বেশি হিংস্র এবং ভয়াবহ হয়ে উঠবে, যার ফলে তাকে খুব আদর যত্নে লালন পালন করতে হবে। তারপর তার যখন 10 বছর বয়স হয়ে যাবে শয়তান তাকে এসে নিয়ে যাবে। তখন তোমরা মানুষের বাচ্চাটিকে নিয়ে সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে পারবে। সব কিছু জেনেও সুলোচনা সেই রিচুয়ালে রাজি হয়। তারপরে তুকিনা সেই ভয়ানক রিচুয়ালটা শুরু করে। সুলোচনা এই পুরো রিচুয়ালটায় মনে মনে কিছুটা খুশিও হয়ে যায়, আবার অনেকটা বেশি ভয় পেতে থাকে, কারণ সে জানে না যে এই রিচুয়ালটার মাধ্যমে তার সাথে কি ঘটতে চলেছে। অন্যদিকে তুকিনা একটা পাত্রের মধ্যে কিছুটা কাঁচা মাংস, রক্ত এবং মন্ত্র পড়ে একটা নাপাক পানীয় তৈরি করে, যা কিনা সে সুলাস্ত্রীকে খাইয়ে দেয়। এখানে বলতে ভুলে গিয়েছিলাম সুলাস্ত্রীর ডাক নাম সুচানা, তাই ভিডিওর মধ্যে কিছু জায়গায় সুচানা বলেও তাকে ডাকা হয়েছে। এরপরে কিছু উদ্ভট মন্ত্র পড়ে সুলাস্ত্রীকে শয়তানের কাছে নিবেদন করা হয়। এরপর সুলাস্ত্রী তার নিজের শরীর থেকে একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে।
কিছুক্ষণ যাবৎ তার সাথে এরকমই হতে থাকে। সুলাস্ত্রী কিছুই বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে এবং সে তার পুরো শরীরে কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে না। কিছুক্ষণ পরে তার পেটটা একদম ফুলে যায়। তখন তুকিনা সেখানে এসে তার পেটের মধ্যে কিছুটা মন্ত্র পড়তে থাকে আর শয়তানকে বলে, শয়তান আজ থেকে এ নারী তোমার সেবা করবে। একথা বলে সে সুলোচনার পেটের মধ্যে খুব জোরে চাপ দেয়। তখন সুলাস্ত্রী নিচে পড়ে যায় এবং তাদের রিচুয়ালটা সেখানেই শেষ হয়ে যায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তখন তুকিনা তার কানে এসে বলে, আজ থেকে 2 মাস পরে তুমি গর্ভবতী হবে। দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা 2 মাস পরের দৃশ্য দেখতে পাই, যেখানে ডাক্তার এসে জিমানকে 2 সন্তানের বাবা হওয়ার সুখবর দেয়। এখানে বলে রাখা ভালো, সুলাস্ত্রীর দাসী সাম সে কিন্তু এই কালো জাদু সম্পর্কে কিছুই জানে না। সে শুধু জানে তুকিনার ঔষধেই সুলাস্ত্রী গর্ভবতী হয়েছে। জিমান বাবা হওয়ার খবরে খুব বেশি খুশি হয়ে যায়। সে তার সন্তানদের আসার খবরে পুরো গ্রামের মধ্যে একটা বড় করে অনুষ্ঠানের আয়োজন করে। যেহেতু জিমান খুব ধনী ব্যক্তি ছিল, তাই সে পুরো গ্রামবাসীকে ডেকে তার সন্তান আসার আনন্দে বড়সড় করে অনুষ্ঠান পালন করে। এতে করে সবাই তার অনুষ্ঠানে যোগদান করে এবং তাদের দোয়া করে। এমন করে দেখতে দেখতে কয়েকটা মাস কেটে যায়। দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা দেখতে পাই ডেলিভারির সময়কার দৃশ্য। সুলাস্ত্রী ব্যথার যন্ত্রণায় ছটফট করছে, তখনই সে সোফার মধ্যে ইবলিস শয়তানকে বসে থাকতে দেখে। আবার পরক্ষণেই সেখানে কাউকে দেখতে পায় না। এমন করে প্রথম বাচ্চাটা জন্ম নেয়, কিন্তু তারা দেখতে পায় বাচ্চাটা কান্না করছে না। এতে করে ধাত্রী অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ চেষ্টা করার পরে আবার দ্বিতীয় বাচ্চাটা জন্ম নেয়, কিন্তু দ্বিতীয় বাচ্চাটা যখন হয় তখন তাকে দেখে তাদের চোখ উল্টে যায়, কারণ বাচ্চাটাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না এটা মানুষের বাচ্চা। জিমান এ বিষয়টা লক্ষ্য করতেই তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। স্পষ্ট তার চোখে মুখে দেখা যাচ্ছিল ভয় এবং আতঙ্কের ছাপ। আগের যুগের মানুষের মধ্যে অনেক প্রকার কুসংস্কার ছিল, যার ফলে জিমান ভেবে নেয় এই বাচ্চাটা গর্ভ থেকেই দোষ পেয়ে এসেছে। তাই সে বেশি দেরি না করে পাশের রুম থেকে গিয়ে তার একটা ছুরি নিয়ে আসে। ক্লান্ত অবস্থায় সুলাস্ত্রী তার স্বামী জিমানকে কিছু বলার চেষ্টা করছিল। সে তাকে বারবার করে বলতে চাইছিল বাচ্চাটাকে মেরো না, কিন্তু জিমান তার কোনো কথা না শুনেই সেখান থেকে ছুরি নিয়ে বাচ্চাটার গায়ে সজোরে আঘাত করে। ফলে বাচ্চাটা সেখানেই মারা যায়। দ্বিতীয় বাচ্চাটা মারা যাওয়ার পরে প্রথম বাচ্চাটা কান্না করে ওঠে, যার ফলে জিমানের মুখে স্বস্তির হাসি দেখা যায়। বলতে ভুলে গিয়েছিলাম, সুলাস্ত্রী বাচ্চাদের জন্মের আগেই তাদের নামকরণ করে রেখেছিল। যেহেতু তার যমজ বাচ্চা হবে সে আগের থেকেই জানে, তাই সে ঠিক করেছিল প্রথম যে বাচ্চাটা জন্ম নেবে তার নাম হবে কুমালা এবং দ্বিতীয় বাচ্চাটির নাম হবে সুমালা। যার ফলে দাঁড়ায় জিমান যে দ্বিতীয় বাচ্চাটিকে মেরে ফেলেছে অর্থাৎ শয়তানের বাচ্চাটিকে, তার নাম হচ্ছে সুমালা, আর যে বাচ্চাটি বেঁচে আছে তার নাম হচ্ছে কুমালা। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা 3 বছর পরে 1950 সালের দৃশ্য দেখতে পাই। প্রত্যেকটা জিনিসেরই যেমন সুফল এবং কুফল আছে, তেমনি জিমানের প্রথম সন্তান কুমালা দুর্ভাগ্যবশত প্রতিবন্ধী হয়েছে। জিমান এই বিষয়টা নিয়ে অনেক বেশি অসন্তুষ্ট ছিল, এমনকি তার আত্মীয় স্বজনরাও এই বিষয় নিয়ে অনেক কথা বলতো। এমন করে দেখতে দেখতে আরও 2টি বছর কেটে যায়। এখন কুমালার বয়স ছিল 5 বছর। এখনও সে ঠিকমতো কথা বলতে পারতো না। সুলাস্ত্রীর এখন এসব বিষয়ে খুব বেশি রাগ হতে লাগলো। সে নিজের মেয়েকে এখন বেশি একটা দেখতে পারতো না। ছোট ছোট বিষয়ে সে তার মেয়েকে খুব বড় শাস্তি দিয়ে দিত, যার ফলে কোমালা খুব রেগে যেত। দিন দিন কোমালার জিদ অনেকটাই বেড়ে যাচ্ছিল, কেউই তাকে থামাতে পারছিল না। যার ফলে জিমান তাকে দড়ি দিয়ে বেঁধে পাশের গুদামঘরে নিয়ে আটকে রাখে। এইসব কিছু দেখে ভেতরে ভেতরে সুলাস্ত্রী অনেকটা বেশি কষ্ট পাচ্ছিল, কিন্তু জিমানের মুখের উপরে সে কোনো কথাই বলতে পারছিল না। শুধু মেয়ের এত বেশি কষ্ট দেখে সে ভেতরে ভেতরে অনেক বেশি কষ্ট পাচ্ছে। এমনিভাবে একদিন হঠাৎ করে কোমালা গুদামঘর থেকে গায়েব হয়ে যায়। সে সেখান থেকে পালিয়ে পৌঁছে যায় বাজারের মধ্যে। যেহেতু সে প্রথমবার বাড়ির বাহিরে বের হয়েছিল, তাই এত মানুষ দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সে তার সমবয়সী বাচ্চাদের দেখে তাদের সাথে খেলতে চাইছিল,
কিন্তু সেই শয়তান বাচ্চারা তার সাথে খেলা না করে তাকে প্রতিবন্ধী বলে তার সাথে বুলিং করতে শুরু করলো। বাজারের মধ্যে কোমলার সাথে ঘটে যাওয়া এসব আচরণগুলো জিমান এবং সুলাশ্রী দূর থেকে গাড়িতে বসে দেখছিল, কিন্তু তারা তাকে না বাঁচিয়ে উল্টো সেখান থেকে ধরে এনে গোদামঘরে আটকে দিল। জিমান কোমালার পালিয়ে যাওয়ায় শাস্তিস্বরূপ তাকে চাবুক পেটা করল। এত কিছু দেখার পরেও সুলাশ্রী সেখানে চুপ করে দাঁড়িয়েছিল। তবে সুলাশ্রীর থেকেও কোমালাকে বেশি ভালোবাসত তাদের দাসী সাম। কোমালা তাকে খালা বলে ডাকত। কোমালার এই কষ্ট দেখে তার দাসী সাম কোনোভাবেই সহ্য করতে পারছিল না। আজ কোমালার জন্মদিন। আজ কোমালার ৮ বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে তার দাসী সাম তাকে একটা পুতুল উপহার দেয়, যা দেখে কোমালা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তাকে এত ভালো এই পরিবারে আর কেউই বাসে না। একমাত্র সামই তাকে এত ভালোবাসে এবং সব বিষয়ে তাকে সমর্থন জানায়। গভীর রাতে কোমালা তার নিজের ঘরে ঘুমিয়ে থাকে। রাত তখন 12টা বাজে। হঠাৎ আস্তে আস্তে কে যেন কোমালার নাম ধরে ডাক দিচ্ছিল। কোমালা চোখ মেলে এপাশ ওপাশ চারিদিকে তাকিয়ে দেখল, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছিল না। আবারও সেই আওয়াজটা আসছিল, তবে এবার আলমারি থেকে। কোমালা আলমারির দিকে তাকাতেই দেখতে পেল আস্তে আস্তে আলমারির দরজাটা খুলে যাচ্ছে। তখন কোমালা আলমারির ভেতরে একটা কুৎসিত মেয়েকে দেখতে পায়, যে কিনা দেখতে তার মতোই ছিল। সে নিজে থেকেই তাকে বলছিল তার নাম সুমালা। সুমালা তাকে বলে, তোমাকে কি তোমার বাবা মা কখনোই বলেনি তোমার একটা যমজ বোন ছিল? কোমালা তার কথায় মাথা নাড়ায়। যা শুনে সুমালার অনেক রাগ হয় এবং সে জিমান এবং সুলাশ্রীকে অভিশাপ দিতে থাকে। তাকে এইভাবে দেখে কোমালা অনেকটাই ভয় পেয়ে যায়, কিন্তু সুমালা তাকে আশ্বস্ত করে যে সে তার কোনো ক্ষতি করবে না। আজ থেকে তারা একসাথে মিলেমিশে থাকবে। যতই হোক আমি তোমার বোন, আমি তোমার কোনো ক্ষতি করব না। আজ থেকে দিন হবে রাত আর রাত হবে দিনের মতো। একথা বলে সুমালা কোমালাকে জড়িয়ে ধরে, আর কোমালাও যেহেতু সহজ সরল ছিল তার কথায় আশ্বস্ত হয়ে যায়। পরের দিন সকালবেলা আমরা দেখি কোমালা তার নিজের ঘরে বসে পিয়ানো বাজাচ্ছিল। তখন জিমান তার রুমে বসে কিছু কাজ করছিল। কোমালার এই পিয়ানোর শব্দতে জিমান অনেকটা বেশি বিরক্ত বোধ করছিল। সে কিছু না বলে সেখান থেকে উঠে এসে কোমালাকে জোরে একটা থাপ্পড় মেরে বসে এবং সুলাশ্রীকে অনেক আজে বাজে কথা শুনিয়ে সেখান থেকে নিজের কাজে চলে যায়। জিমানের এই রকম আচরণ কোমালা একদমই মেনে নিতে পারে না। সে তৎক্ষণাৎই জিমানের রুমের দিকে যায় এবং সেখানে গিয়ে অদ্ভুতভাবে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ করেই আমরা দেখতে পাই কোমালার হাত এবং পা অস্বাভাবিকভাবে ঠিক হয়ে গেছে। সে সামনের দিকে এগিয়ে এসে টেবিল থেকে একটা কলম নিয়ে জিমানের হাতের মধ্যে বসিয়ে দেয়। তৎক্ষণাৎ জিমান খুব জোরে চিৎকার করে বসে। কোমালার এসব আচরণে অসহ্য হয়ে জিমান কোমালাকে বেঁধে তীব্র রৌদ্রের মধ্যে ভুট্টা ক্ষেতের মধ্যে দাঁড় করিয়ে রাখে। দিন শেষে রাতে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তখন তারা সবাই মিলে ডাইনিং টেবিলে খাবার খেতে বসে। হঠাৎ করেই কোমালার আচরণ অদ্ভুতভাবে পাল্টে যায়। সে তার কাপড় খুলে টেবিলের উপরে বসেই প্রস্রাব করে দেয়। বিষয়টা দেখে জিমানের খুব বেশি রাগ হয়। সে সাথে সাথে তার সহকারী সুকিরকে ডাক দেয়, যাতে করে সে এসে কোমালাকে গোদামঘরে বন্দি করে রাখে। সুকির যখন কোমালাকে ধরতে আসে তখন কোমালা এক লাফে সুকিরের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সুকিরকে মারধর করতে লাগে। কোমালার এইসব আচরণে সুলাশ্রী সেখান থেকে উঠে কোমালাকে ধমক দেওয়ার জন্য এগিয়ে আসে। তখনই সে পাশের আয়নার মধ্যে দেখতে পারে একটা কুৎসিত অবয়বকে, যা দেখে সে থমকে দাঁড়িয়ে যায়। তখন কোমালা সেখান থেকে দৌড়ে বাড়ির বাহিরে বেরিয়ে যায়। কোমালাকে খোঁজার জন্য সুলাশ্রী এবং তার দাসী শাম হারিকেন হাতে নিয়ে বাহিরে বেরিয়ে আসে। চারপাশে অনেক খোঁজাখুঁজি করার পরও তারা কোমালাকে কোথাও খুঁজে পায় না। অবশেষে তাকে মুরগির খোয়ারের মধ্যে খুঁজে পায়, যেখানে সে জ্যান্ত মুরগি চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল আর তাদের দিকে তাকিয়ে হাসছিল। পরের দিন সকালবেলা তাদের দাসী শাম কোমালাকে জিজ্ঞাসা করে, তুমি কেন এইরকম আচরণ করছো? কোমালা তখন বলে, আমি এগুলো কিছুই করিনি, এসব তো সুমালা করছে।
কোমলার মুখে সুমালার নাম শুনে সুলাশ্রী অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ সে তার 2 বাচ্চার নাম কখনো কারোর সাথে শেয়ার করেনি। তাহলে কোমলা কিভাবে সুমালার কথা জানলো? সে এই নামটা আবারও সঠিকভাবে শোনার জন্য ভেতরে ঢুকে তাদের জিজ্ঞাসা করলে তারা সুমালার নাম বলে, যাতে করে সুলাশ্রী অনেকটা বেশি ঘাবড়ে যায় এবং সেখান থেকে দ্রুত দৌড়ে বেরিয়ে চলে আসে। সুলাশ্রীর এইরকম আচরণে শ্যামের অনেকটাই সন্দেহ হয়। সে সুকিরকে ডেকে জিজ্ঞাসা করে যে সুলাশ্রী কোথায় গেছে, কিন্তু সুকির তাকে বলে এইসব বিষয়ে তাকে কিছুই বলা যাবে না। এজন্য শ্যাম কুমালার দেখাশোনা তার ছেলেকে করতে বললে সে সুলাশ্রীর পেছন পেছন যায়। শ্যাম দেখতে পায় সুলাশ্রী জঙ্গল পেরিয়ে মাঝি ইয়ান্তুর কাছে এসেছে। সে এখানে ইয়ান্তুকে এসে জিজ্ঞাসা করে যে তুকিনার বাড়িতে আমি যেতে চাই, কিন্তু মাঝি ইয়ান্তু তাকে জানায় যে তুকিনা কয়েক মাস আগেই মারা গেছে। এটা শুনে সুলাশ্রী অনেকটা বেশি ভেঙে পড়ে। তখনই সেখানে শ্যাম চলে আসে। শ্যামকে দেখে সে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা এবং কালো জাদুর কথা সবকিছু খুলে বলে, যা শুনে শ্যাম তাকে চুপ থাকতে বলে। এদিকে জিমান কোমলাকে আবারও গোদামঘরে নিয়ে আটকে রাখে, যা দেখে শ্যামের অনেকটাই কষ্ট হয়। এইভাবে কোমলার উপর অত্যাচার দেখে শ্যাম আর সহ্য করতে পারছিল না। তাই সে জিমানের কাছে হাঁটু গেড়ে প্রার্থনা করে যাতে কোমলাকে এইভাবে বেঁধে আর অত্যাচার করা না হয়। তাকে যাতে দিনের বেলাও বাড়িতে চলাচল করতে দেওয়া হয়, এজন্য শ্যাম তার কাছে বারবার প্রার্থনা করছিল। কিন্তু জিমানের মন এতটাই শক্ত যে সে শ্যামের কোনো কথাই শুনতে রাজি হয় না। দূর থেকে এই বিষয়টা সুলাশ্রীও দেখছিল। শ্যামের কোনো কথা না শুনে জিমান সেখান থেকে চলে যায়। শ্যাম তখন দৌড়ে গোদামঘরের সামনে গিয়ে কোমলাকে বলতে থাকে, তোমার পাশে আমি আছি, তুমি ভয় পেও না, আমি সারা রাত তোমার পাশে দাঁড়িয়ে থাকবো। একথা শুনে কোমলাও অনেকটা খুশি হয়। এমনি করে একদিন দিনের বেলা কোমলা তার রুমের ভেতরে একা একা খেলাধুলা করছিল। তখন জানলার বাইরে থেকে কিছু দুষ্টু ছেলেপেলে তাকে ডাকতে শুরু করলো। সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো বাচ্চারা তাকে ফুটবল হাতে খেলার জন্য নিচে ডাকছে। অবুঝ কোমলা কিছু বুঝতে না পেরে তাদের কথায় নিচে চলে গেল। কোমলা তাদের সাথে খেলতে এলে তারা তাকে বল দিয়ে লাথি মারতে বলে, কিন্তু কোমলার একটা পা অকেজো হওয়ায় সে লাথি মারতে পারে না। এতে করে তারা তাকে পঙ্গু পঙ্গু বলে ভেঙাতে থাকে। বিষয়টা কোমলার মনে গভীর কষ্টের ছাপ ফেলতে থাকে এবং সে সেখানে দাঁড়িয়ে সবার সামনে কান্না করতে থাকে। তারা তাকে পঙ্গু বলেও এখানে থেমে যায় না, পাশের টবে থেকে মাটি এনে তার মুখে লাগিয়ে দেয়। তাদের এমন আচরণে কোমলা অনেকটা বেশি কষ্ট পায়। তখন তাদের মধ্য থেকে একটা ছেলে এসে কোমলাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। তখনই সেখানে শ্যাম চলে আসে। সে লাঠি দিয়ে ছেলেদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই বদমাশ ছেলেরা তখনও সেখান থেকে না গিয়ে কোমলার মাথায় একটা বল ছুড়ে তারপরে সেখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়। আর আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে জিমান এবং সুলাশ্রী খাওয়া দাওয়া করছিল। তখন হঠাৎ করে সুলাশ্রী একটা শব্দ শুনতে পায়, যা কিনা গোদামঘর থেকে আসছিল। গোদামঘর থেকে কোমলা একটা ছুরি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে চলে যায় সুগ্রীর কাছে। আসলে সুগ্রীর বাবা কোমলাদের বাড়িতে থেকে কাজ করে। রাতে সুগ্রীর মা তাকে কুয়োর থেকে পানি আনতে পাঠিয়েছে। তখন সে ঘাসের আড়াল থেকে শুনতে পায় কে যেন তার নাম ধরে ডাকছে। তখন সুগ্রী বলে, ঝোপের আড়াল থেকে আমার নাম ধরে কে ডাকছ? বাহিরে এসে সাড়া দাও। তবুও কোনো সাড়া মেলে না, শুধু এক নাগাড়ে তার নাম ধরে ডাকতেই থাকে। সুগ্রী যেহেতু চালাক ছেলে, তাই সে ঝোপের ভেতরে না গিয়ে তার হাতে থাকা পানিটা ঝোপের দিকে ছুঁড়ে মারে। পানিটা ছুঁড়ে মেরে সুগ্রী এখান থেকে চলেই যাচ্ছিল, তখন হঠাৎ থেকে ঝোপের আড়াল থেকে বের হয়ে আসে কোমলা। সে তার হাতে একটা ছুরি নিয়ে সুগ্রীর দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে থাকে। পরক্ষণে সে কোমলার পেছনে সুমালাকে দেখতে পায়, যা দেখে সে অনেকটা ভয় পেয়ে যায় এবং দৌড় দেয়। প্রচেষ্ট হওয়া কোমলা তাকে দৌড়ে গিয়ে ধরে ফেলে। তার হাতে থাকা ছুরি দিয়ে মাথা থেকে পিঠ পর্যন্ত সুগ্রীকে ছিঁড়ে ফেলে এবং কুয়োর মধ্যে তার লাশটাকে ফেলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই কারিও এবং সুব্রু রাতের বেলা তাদের বাড়িতে পৌঁছাচ্ছিল। কথা বলতে বলতে তারা একটা গাছের নিচে এসে পৌঁছায়। হঠাৎ করেই তাদের মনে হলো যেন গাছের উপর থেকে কে যেন তাদের নাম ধরে ডাক দিচ্ছে।
তারা গাছের দিকে তাকাতেই দেখলো গাছের ওপরে কোমালা বসে আছে। সে শুক্রুর মাথায় ঢিল মারায় সাথে সাথেই শুক্রু সেখানে মারা যায়। হঠাৎ করেই কোমালা উধাও হয়ে যায়। পরক্ষণেই সে পিছন থেকে এসে কারিওকে আক্রমণ করে এবং তার হাতে থাকা ছুরি দিয়ে নির্মমভাবে কারিওকে হত্যা করে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে পুরো গ্রামবাসী মিলে সেই 3টা বাচ্চাকে খোঁজাখুঁজি করছিল। সারাদিন খোঁজাখুঁজির পরে রাতের বেলা তার বাকি 4 বন্ধু এক জায়গায় বসে তাদের নিয়ে আলোচনা করছিল। সবাই ভাবছিল তারা 3জন হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল। কেউ বলছিল হয়তোবা তাদের বাঘে খেয়ে নিয়েছে, আবার কেউ বলছিল তারা হয়তোবা কোথাও দূরে পালিয়ে গেছে। তাদের কথা শেষ হতে না হতেই হঠাৎ করে দরজাটা খুলে গেল। তারা সবাই দেখে খুব অবাক হয়ে গেল, কারণ তাদের সামনে সশরীরে দাঁড়িয়ে ছিল কোমালা। তার হাতে একটা ফুটবল ছিল। সে বলটাকে দরজার সামনে রেখে বাহিরের দিকে চলে যায়। কোমালার পিছে পিছে তারাও বাহিরে আসে এবং কোমালার সাথে আবারও তারা বোলিং করার চেষ্টা করে। তবে এইবার তাদের মধ্য থেকে একজন দেখে ফেলে যে কোমালার হাতের মধ্যে ছুরি। তাদের মধ্যে একজন সামনে এসে কোমালাকে ধরতেই কোমালা সাথে সাথে ছুরি দিয়ে তাকে আঘাত করে বসে। তখনই বাকি বন্ধুরা এসে কোমালাকে ধরে ফেলে এবং তাদের মধ্যে থাকা একজন বন্ধু কোমালার মাথার মধ্যে লাঠি দিয়ে আঘাত করে। কিন্তু কোমালার শক্তি এতটাই বেশি ছিল যে কেউই তার সাথে পেরে ওঠে না, যার ফলে এক এক করে সবাইকে কোমালার হাতে নৃশংসভাবে খুন হতে হয়। গতকাল 3টে বাচ্চার খুন হয়েছে এবং আজকে 4টা, সর্বমোট 7টা বাচ্চা গ্রাম থেকে গায়েব ছিল, যার ফলে গ্রামবাসী অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তারা সবাই মিলে বাচ্চাদের খুঁজতে বের হয়ে যায়। তখন তারা 2টো লাশ খুঁজে পায়, যা ছিল শুক্রু এবং কারিওর। তাদের 2জনের লাশ এমনভাবে পেয়ে পুরো গ্রামবাসী অনেকটা বেশি আতঙ্কিত হয়ে যায়। অন্যদিকে আমরা সামকে দেখতে পাই, যে কিনা সকালবেলা কুয়ো থেকে পানি উঠাতে গেছে। সে পানি উঠিয়ে দেখতে পায় পানির মধ্যে খুব বাজে একটা গন্ধ আসছে, তাই সে আরেকটা কর্মচারীকে ডাকে পানিটা দেখার জন্য। লোকজনকে ডেকে জড়ো করলে তখন তারা কুয়োর মধ্যে থেকে শুভ্রির লাশ উদ্ধার করে। পুরো শরীরটা ফুলে একদম পচন ধরে গেছে। বাড়িতে এত চেঁচামেচির আওয়াজ শুনে জিমান নিজে সেখানে এসে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। তখনই আমরা দেখি সেখানে সুকির এসে হাজির হয় এবং জিমান সহ পুরো গ্রামবাসীকে তাড়াতাড়ি ভুট্টা খেতে যাওয়ার জন্য অনুরোধ করে। পুরো গ্রামবাসী সেখানে গিয়ে পৌঁছালে একটা ভয়ানক দৃশ্য দেখতে পায়, যেখানে বাকি 4টা বাচ্চার লাশ দেখা যায় এবং তাদের মাথাগুলো এক জায়গায় গাঁথা ছিল। তবে গ্রামবাসী শুক্রু এবং কারিওর লাশের পাশে একটা ছোট পুতুল খুঁজে পেয়েছিল, যেই সূত্র ধরে তারা জিমানের বাড়িতে এসে হাজির হয় এবং দোষারোপ করতে থাকে যে জিমানের মেয়ে এই সবগুলো খুন করেছে। তখন জিমান সবাইকে ধমক দিয়ে বলে যে আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমার মেয়ে এই সবগুলো খুন করেছে? তখন পুরো গ্রামবাসী লাশের পাশ থেকে পাওয়া পুতুলটা জিমানকে দেখায়। তবে জিমানও শক্তভাবে সবাইকে বলে দেয় যে তার মেয়ে এই কাজটা করেনি, কারণ সে প্রতিদিন তার মেয়েকে গোদামঘরে আটকে রাখে। সেখান থেকে তার বের হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনারা এখন এখান থেকে চলে যেতে পারেন। আমি গ্রাম প্রধানের কাছে আমার মেয়ের এই বিষয়টা তুলে ধরব এবং আমার মেয়েকে নির্দোষ প্রমাণ করব। জিমান যেমনটা বলে তেমনি তার স্ত্রী সুলাস্ত্রীকে নিয়ে সাথে সাথে গ্রাম প্রধানের কাছে চলে যায় এবং তাকে জানিয়ে আসে সেই পুরো বিষয়টা ভালো করে পর্যবেক্ষণ করে তারপরে তাকে কিছু জানাবে। সেখান থেকে ফিরে জিমান এবং সুলাস্ত্রী পুরো গোদামঘরটা ভালো করে দেখতে থাকে। তখনই তার নজরে পড়ে যে গোদামঘরের একটা পাশের কিছুটা অংশ ভাঙা আছে এবং অনেকগুলো বস্তা দিয়ে সেই ভাঙা অংশটা ঢাকা, যা দেখে জিমানের কিছুটা সন্দেহ হয়। তবে সে মনে মনে বলতে থাকে যে কোমালার হাত তো দুর্বল, তাই সে এই কাজগুলো করতে পারে না। তখন গম্ভীরভাবে কিছুক্ষণ চুপ থেকে তারপরে সুলাস্ত্রী জিমানকে জানায় এই কাজগুলো কোমালা নয় সুমালা করেছে। তখনই জিমানের সেই রাতের কথা মনে পড়ে যায় যখন সে সুমালাকে নিজ হাতে হত্যা করে। এইবার সুলাস্ত্রী মনের ভিতরে কোনো প্রকার ভয় না রেখে জিমানকে সব সত্য কথা খুলে বলে, যে সে সন্তান পাওয়ার জন্য কি করেছে। তার মুখ থেকে সব সত্য ঘটনা জানার পরে জিমান গিয়ে পৌঁছায় কোমালার কাছে। তখন কোমালার কাছে সে জানতে চায় সে এই সব কাজগুলো করেছে কিনা। কোমালা তখন তাকে জানায় যে সে এই কাজগুলো করেনি।
বরং সুমালা তাকে জোর করে এই সবগুলো কাজ করিয়েছে এবং সেই বলেছে তোমাদেরকে আঘাত করতে। তার সব কথা শুনে জীমান অনেকটা ঘাবড়ে যায়। সাথে সাথে সুধীরকে ডাকে এবং কোমালাকে শিকল দিয়ে আটকে রাখতে বলে। তখন এই সব কিছুর থেকে বাঁচার উপায় খোঁজার জন্য সে একটা তান্ত্রিকের কাছে যান। সুলাশ্রীও তখন তার সাথে যাওয়ার জন্য অনুরোধ করছিল। তখন জিমান তাকে জানায় তার এখানে থাকাটা বেশি জরুরি। একথা বলে জিমান সেখান থেকে একাই তান্ত্রিকের কাছে চলে যায়। অন্যদিকে সুধীর কোমালাকে গুদামঘরে নিয়ে তালাবদ্ধ করে দেয়। তখনই সেখানে সাম কোমালার জন্য খাবার নিয়ে আসে। আজ কোমালার মনটা অনেক বেশি খারাপ। সাম এর কারণ জানতে চাইলে কোমালা তাকে জানায় যে আজ এই বাড়ির উপরও অনেক বড় বিপদ আসতে চলেছে, তাই আমি চাই তুমি আজ এই বাড়ির মধ্যে থাকবে না। যত দ্রুত সম্ভব তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। সাম কোমালাকে মায়ের মতোই ভালোবাসে, তাই সে তাকে ছেড়ে যেতে কোনো মতেই রাজি হয় না। কিন্তু কোমালার অনেক বেশি আকুতি মিনতির পর শাম তার ছেলে সাত্তকে নিয়ে সে বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়। অন্যদিকে সুধীর কোমালার জন্য আবারও খাবার নিয়ে আসে, তবে তার কাছে এখন আর মানুষের খাবার ভালো লাগছে না, তাই সে বাধ্য হয়ে খড়কুটো খাচ্ছে। তখনই হঠাৎ করে তার সামনে দিয়ে একটা তেলাপোকা যায়। সে সেটাকে ধরে খাওয়া শুরু করে এবং সুধীরকে বলে তার জন্য যাতে এই জাতীয় খাবার নিয়ে আসা হয়। অবশেষে জিমান তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে এক তান্ত্রিকের সাথে দেখা করে, যার সাথে তার অনেকদিন আগের থেকেই খুব ভালো পরিচয়। সুলাশ্রী তাকে যতটুকু বলেছে সেই অনুযায়ী সে তান্ত্রিককে সবকিছু খুলে বলে। তবে তান্ত্রিক একটা রিচুয়ালের মাধ্যমে অতীতে ঘটে যাওয়া সব ঘটনা দেখতে পায় এবং জিমানকে জানায় যে তার স্ত্রী ইবলিসের সাথে চুক্তি করেছে। তারা চুক্তি করেছিল এই যে তাদের যমজ সন্তান হবে এবং একটা হবে মানুষ প্রজাতি থেকে এবং অপরটা হবে শয়তানের প্রজাতি থেকে। সেই শয়তানের মেয়েটাকে 10 বছর অবধি লালন পালন করতে হবে। 11 বছরে পা দিলেই শয়তান এসে তার মেয়েটাকে নিয়ে যাবে এবং তারা তিনজন হাসি খুশি সারাটা জীবন একসাথে বসবাস করতে পারবে। কিন্তু তুমি সেই মেয়েটাকে মেরে ফেলেছ যে কিনা শয়তানের বংশধর ছিল। এতে করে শয়তান অনেকটা বেশি রেগে গেছে। জিমান তখন তান্ত্রিকের কাছে জানতে চায় এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি। তখন তান্ত্রিক জানায় এর থেকে বাঁচার জন্য একটা উপায় আছে। এই কাজটা খুব দ্রুতই করতে হবে, কারণ আজ রাতেই কোমালার বয়স 10 বছর হয়ে যাবে। কোমালার বয়স একবার 10 বছর হয়ে গেলে সুমালা তার পুরো শরীরটাকে প্রজেস্ট করে নেবে। কোমালাকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না, সে পুরোপুরিভাবে সুমালা হয়ে যাবে। এর থেকে বাঁচার জন্য একটাই উপায় আছে, কোমালার শরীর থেকে সুমালার আত্মাটাকে পুরোপুরিভাবে সরিয়ে ফেলতে হবে, আর এর জন্য তাকে তার কাছে নিয়ে আসতে হবে। আর যদি কোমালাকে আনতে সে ব্যর্থ হয় তাহলে তাকে তান্ত্রিক একটা ছুরি দিয়ে দেয়। সে যেন এই ছুরির মাধ্যমে কোমালার হৃদয়ের মধ্যে আঘাত করে তাকে মেরে ফেলে। আর যদি এটা করতে সম্ভব না হয় তাহলে সে সারা জীবন শয়তানের মেয়ে হয়ে বেঁচে থাকবে এবং মানুষের ক্ষতি করতে থাকবে। সেদিন রাত ঘনিয়ে আসে। সুধীর তখন গভীর ঘুমে। কে যেন বাহির থেকে আস্তে আস্তে সুধীরের নাম ধরে ডাকছে। আওয়াজ শুনে সুধীরের ঘুম ভেঙে যায়। সে বাইরে এসে ঝোপের পাশে দেখতে পায় যে কোমালা বসে কান্না করছে। সুধীর কোমালাকে জিজ্ঞাসা করে তুমি এত রাত করে এখানে বসে কান্না করছো কেন। তবে কোমালা কিছুই বলে না। কিছুক্ষণ পর কান্না থামিয়ে কোমালা সুধীরের পা ধরে টান দিয়ে তাকে মাটিতে ফেলে দেয় এবং তার পেটের উপরে ভর করে তাকে দড়ি দিয়ে গলা চেপে ধরে। তার শক্তি এতটাই বেশি ছিল যে সুধীর তার সাথে পেরে উঠছিল না। তখনই হঠাৎ করে কোমালা একটা ছুরি বের করে এবং সুধীরের উপর আঘাত করে বসে। তবে সেই ছুরিটা সুধীরের গায়ে লাগে না, যার ফলে সে এই পর্যায়ে বেঁচে যায়। সেখান থেকে দৌড়াতে দৌড়াতে সুধীর গিয়ে বাড়িতে পৌঁছায় এবং দরজা লাগিয়ে দেয়। তারপরও সে কোমালার হাত থেকে রক্ষা পায় না। কোমালা সেখানে ছুরি নিয়ে এসে দরজা ভেঙে ফেলে। ভেতরে ঢুকে সে সুধীরকে ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে সুধীর মাটিতে পড়ে যায়। তারপর কোমালা সুধীরের পিঠে থেকে সে ছুরিটা বের করে তার গলা কেটে তাকে হত্যা করে। সুলাশ্রী তখনও গভীর ঘুমে। সুলাশ্রী তখন কিছু শব্দ শুনতে পায় এবং তার ঘুম ভেঙে যায়।
সে ঘুম থেকে উঠে নিচের ফ্লোরে আসলে দেখতে পায় কোমালা সেখানে বসে পিয়ানো বাজাচ্ছে। তারপর সুলাস্ত্রী দেখতে পায় কোমালা তার হাতে একটা ছুরি নিয়ে আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। তখনই সুলাস্ত্রীর নজর পড়ে পাশে থাকা আয়নার উপর। সে দেখতে পায় কোমালার পুরো শরীরটাকে প্রজেস্ট করে নিয়েছে। কোমালার হাত থেকে বাঁচার জন্য সে যখন 1 পা 2 পা করে পিছিয়ে এগোতে থাকে, তখনই সে একটা লাশের সাথে হঠাৎ করে ধাক্কা খায়, যা দেখে সে ভয়ে এক দৌড়ে তার রুমের দিকে চলে যায় এবং দরজাটা লক করে দেয়। কিন্তু কোমালা সে দরজাটা ভেঙে ফেলে এবং অকথ্য ভাষায় সুলাস্ত্রীকে গালাগালি করতে থাকে এবং তাকে শয়তানের স্ত্রী বলে সমর্থন করতে থাকে, যার ফলে সুলাস্ত্রী অনেকটা রেগে গিয়ে সেখানে থাকা চেয়ার তার উপর ছুঁড়ে মারে। এর ফলে কোমালা তার মাথার মধ্যে আঘাত পায়। জেদের বশে কোমালা দৌড়ে দরজাটা ভেঙে ফেলে। ভেতরে প্রবেশ করে কোমালা ছুরি দিয়ে সুলাস্ত্রীকে মারার চেষ্টা করে। তখন তাদের দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে কোমালা সুলাস্ত্রীর হাত কেটে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে সে কেন কোমালার যত্ন নেয়নি। সুলাস্ত্রী তাকে বলে সে তাকে মারতে চায়নি, তাকে তো তার বাবা মেরেছে। তাহলে সুলাস্ত্রী কেন কোমালার যত্ন মায়ের মতো নেয়নি? সুলাস্ত্রী তখন জানায় সে কোমালাকে বাঁচানোর জন্য এইসব কাজ করেছে। তখন সুমালা বলে, তুই একটা মিথ্যাবাদী, তুই নিজেকে বাঁচানোর জন্য এইসব কিছু করেছিস, একটাবারও নিজের মেয়ের কথা ভাবিসনি, তুই একটা স্বার্থপর। সুলাস্ত্রী সুমালার কাছে অনুরোধ করে কোমালার সাথে কথা বলার জন্য। সুলাস্ত্রী কোমালাকে জানায় সে সত্যিই তাকে অনেক ভালোবাসে, তবে তার বাবার ভয়ে এতদিন কিছু বলতে পারেনি। সুলাস্ত্রী কোমালার কাছে ক্ষমা চেয়ে নেয়। কোমালাও এখানে হাসি মুখে সুলাস্ত্রীকে ক্ষমা করে দেয়। তখনই আমরা দেখতে পাই কোমালার মধ্যে আবারও সুমালার আত্মাটা ভর করেছে। সে সুলাস্ত্রীকে বলে, কোমালা তোমাকে ক্ষমা করে দিলেও আমি তোমাকে ক্ষমা করব না। এই বলে সে সুলাস্ত্রীর হাতের একটা কবজা কেটে নেয় এবং তাকে নির্মমভাবে হত্যা করে। অন্যদিকে এতক্ষণে জিমানও বাড়িতে এসে ফিরেছে। সে বাড়িতে আসার পরে সবাইকে মৃত অবস্থায় খুঁজে পায়। তখন সে সুলাস্ত্রীর রুমে যেয়ে সুলাস্ত্রীকেও মৃত অবস্থায় পায়, যার ফলে সে অনেকটা বেশি ভেঙে পড়ে। তবে জিমানের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, অলরেডি 12টা বেজে গেছে। কোমালা এখন 10 বছরে পা রেখেছে। জিমান তখন হঠাৎ করে সুমালা এবং কোমালা দুজনকে একসাথে দেখতে পায়। যেহেতু রাত্রের 12টা বেজে গেছে, তাই সুমালা কোমালার পুরো শরীরটাকেই প্রজেস্ট করে নেয়, যার ফলে আজ থেকে কোমালার পুরো শরীরটাই সুমালার দখলে চলে যায়। এবার সুমালা জিমানের পিছু করতে থাকে। সেখান থেকে জিমান কোনো মতে বেঁচে ফেরে। তারপরে গ্রামে গিয়ে গ্রামবাসীদের সমস্ত ঘটনা খুলে বলে যে তার বাড়িতে কি হয়েছে। গ্রাম পুলিশ তার বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা ইনভেস্টিগেশন করে। তখন জিমান পুরো গ্রামবাসীকে জানিয়ে দেয় ওটা কোমালা ছিল না, বরং ছিল একটা শয়তান। সমস্ত গ্রামবাসী জিমানের কথা অনুযায়ী সুমালাকে খেতে খুঁজতে বের হয়ে যায়। এমনকি জিমানও নিজে সুমালাকে খুঁজতে বের হয়ে যায়। হঠাৎ করেই তার চোখের সামনে সে সুমালাকে দেখতে পায়। তাকে দেখেই সুমালা এক দৌড়। তার পিছু করতে করতে জিমান এসে পৌঁছায় ভুট্টা খেতে। এখন এই কালো অন্ধকারে জিমান হারিকেনের আলো দিয়ে সুমালাকে খুঁজছে। চারপাশ থেকে অনেক আওয়াজ আসছে, যেন কেউ তার চারপাশে নড়াচড়া করছে। তখন হঠাৎই সুমালা গুনগুনিয়ে গান গাইছে। হারিকেন সহ সামনের দিকে তাকাতেই সুমালার লাল টকটকে চোখ দেখা যায়। হঠাৎ করে সুমালা জিমানের চোখে থেকে আড়াল হলে পিছন থেকে এসে জিমানের উপর আক্রমণ করে। জিমান তার শক্তির সাথে কোনোভাবেই পেরে উঠছিল না, তাই পাশে থাকা হ্যারিকেনের কাজটা নিয়ে সুমালার মাথার মধ্যে আঘাত করে এবং এক পর্যায়ে সুমালা অনেকটা দুর্বল হয়ে পড়ে। তাকে এইভাবে আঘাত করে জিমানের অনেক খারাপ লাগছিল। যতই হোক এটা তো তারই সন্তান, তাই না পেরে সে তাকে বস্তার মধ্যে বন্দি করে এবং তার কাছে মাফ চায়। হঠাৎ করে বস্তার ভেতর থেকে সুমালা কথা বলে ওঠে। তখনই আমরা জানতে পারি জিমানেরও ছোটবেলায় একটা পা দুর্বল ছিল, যার ফলে তার বাবা মাও তার সাথে এমন আচরণ করত। ছোটবেলা থেকে সেও তার বাবা মার আদরের অভাবে ভুগেছে, তাহলে সে কেন কোমালার সাথে এমন আচরণ করলো? এসব কথা শুনে জিমান লজ্জায় ও অনুশোচনায় ভুগছিল।
আর শয়তানের কাজ এগুলোই, মানুষের দুর্বল জায়গায় আঘাত করা। জীবন তখন শয়তানের কথার ফাঁদে পড়ে বস্তার রশি খুলে দেয়। সাথে সাথে সুমালা গায়েব হয়ে যায়। পিছন থেকে এসে সে জীবনের দুর্বল পায়ের মধ্যে আঘাত করে বসে। তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে জিমান সুমালাকে অকেজো করতে সক্ষম হয় এবং সুযোগ বুঝে সেই ছুরিটা দিয়ে সুমালার হার্টের মধ্যে আঘাত করে। সে ভেবেছিল এইখানেই সবকিছু শেষ। তখন হঠাৎ করেই সুমালা জাগ্রত হয় এবং তাকে জানায় যে তার হৃদয় বাম পাশে নয়, ডান পাশে। এক পা দুপা করে সুমালা জিমানের কাছে আসে এবং ছুরি দিয়ে তার পেটটা সম্পূর্ণ কেটে ফেলে। এতে করে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। এরপরে তার দুই চোখের মধ্যে সুমালা আঘাত করে বসে। এদিকে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। পুরো গ্রামবাসী এখনও জিমানকে খুঁজে পায়নি। হঠাৎই একজন এসে বলল ভুট্টা ক্ষেতের দিকে কিছু দেখা গেছে। সবাই যখন ভুট্টা খেতে গিয়ে উপস্থিত হয় তখন তারা দেখতে পায় জিমানকে কেউ মেরে কাকতাড়ুয়ার মতো ঝুলিয়ে রেখেছে এবং তার নাড়িভুড়িও ঝুলছে। আর অন্যদিকে দূরের একটা গ্রামে তান্ত্রিকের বাড়ির দৃশ্য দেখানো হয়, যেখানে তান্ত্রিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর এই কাজটা সুমালা ছাড়া আর কারোরই নয়। বর্তমানে ঘটনাটা পুরো গ্রামবাসীকে জানাচ্ছে সুলশ্রীর বাড়ির দাসী স্বামীর ছেলে সাত্য। এই মুভিটির শেষে আমাদের জানানো হয় যে এই মুভিটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। আর আজও সেই গ্রামের মানুষ বিশ্বাস করে যে সন্ধ্যার পরে বাইরে বের হওয়া যাবে না। তারা ভুলেও তাদের সন্তানদেরকে সন্ধ্যার পরে বাইরে বের হতে দেয় না। সেখানের মানুষরা আজও বিশ্বাস করে যে সন্ধ্যার পরে সুমালার আত্মা সেখানে ঘোরাঘুরি করে। আর সেই গ্রামের নাম হচ্ছে সিমারাং। তো এরই সাথে শেষ হয়ে গেল আজকের আমাদের এই সুমালা মুভিটি। মুভির এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন নতুন নতুন এক্সাইটেড হরর মুভি পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। দেখা হবে আবার কোনো নতুন মুভি এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।